गुड मॉर्निंग स्टूडेंट्स जोहार योर साइंस बो चैनल आपनाके स्वागत। आमी हलाम सिद्धार्थ और आज के भिडियोटी होच्छे क्लास 12 पदार्थविद्यार पूर्ववर्ती प्रवाहके निये। तो चैनल नतून होले चैनलटिके सबस्क्राइब करुन और भिडियोटी शेष पर्यन्त देखुन। एबार तড়িৎ प्रवाहके आमरा दिक अनुसारे दुभागे भाग करी। एकटा होच्छे समप्रवाह बा डायरेक्ट कारेंट बा डिसि, आरेकटा होच्छे পরবর্তী প্রবাহ যাকে আমরা অল্টারনেটিভ কারেন্ট বা এসি বলে থাকি। তো ডিসি আর এসি কথাগুলি আমরা সাধারণ জীবনে অনেক শুনে থাকি, কিন্তু পদার্থবিদ্যায় এরা সংজ্ঞা আর বৈশিষ্ট্য কেমন সেটা দেখে নিই। তো প্রথমে দেখব সমপ্রবাহ বা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। তো যে তড়িৎ প্রবাহে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বলবো সমপ্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ সর্বদা একমুখী, বর্তনীতে সবসময় একমুখী তড়িৎ প্রবাহ হয়, তাকে বলবো সমপ্রবাহ। তো এর জন্য আমরা কিছু লেখচিত্র নিয়ে নিয়েছি, যেখানে ওয়াই অক্ষ হচ্ছে তড়িৎ প্রবাহ আর এক্স অক্ষ সময় দিয়ে আমরা নির্দেশ করেছি। তো প্রথম যে লেখচিত্রটা আছে সেখানে দেখছি যে তড়িৎ প্রবাহের মান সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না। তো এটা হচ্ছে স্থির সমপ্রবাহ, আর যেখানে আই আছে দিকটা ধনাত্মক, আর দিকটা এখানে আমরা ধনাত্মক নিয়েছি। এক্ষেত্রে দ্বিতীয় লেখচিত্রের ক্ষেত্রে আয়ের যে মানটা আছে সেটা পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে সাথে, কিন্তু যে দিকটা আছে দিকটা অপরিবর্তিত দিক, অর্থাৎ যে ধনাত্মক দিকে প্রবাহটা হচ্ছে সেটা অপরিবর্তিত আছে সময়ের সাথে সাথে, কিন্তু মান পরিবর্তিত হচ্ছে। তৃতীয় ক্ষেত্রেও একই, যে দিক আছে সে দিকটা কখনো ঋণাত্মক হচ্ছে না, সর্বদা ধনাত্মক আছে। এবার চলে আসি পরিবর্তী প্রবাহে। পরিবর্তী প্রবাহ বা এসি বা অল্টারনেটিভ কারেন্টে দেখব যে তড়িৎ প্রবাহে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের দিক পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, অর্থাৎ এখানে যে পরিবর্তনটা হবে দিক সেটা পর্যায়ক্রম হবে। তো পর্যায়ক্রম মানেই আমরা একটা পর্যায়কাল পেয়ে গেলাম, পর্যায়কাল। তো পর্যায়কাল আমরা যে কোনো হারমোনিক মোশন বা তরঙ্গের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। আমরা জানি যে কোনো পর্যায়ক্রমিক ক্ষেত্রে আমরা পর্যায়কাল আর তরঙ্গের ক্ষেত্রেও পর্যায়কাল পেয়ে থাকি। তো পরিবর্তী প্রবাহ এক ধরনের তরঙ্গধর্মী বলতে পারি। তো তড়িৎ প্রবাহের পরবর্তী প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে ইহা হচ্ছে তরঙ্গধর্মী। তো এর ক্ষেত্রে যে প্রবাহ আর সময়ের যে লেখচিত্রটা হয় সেটা সবসময় তরঙ্গের মতো দেখায়। তো এর লেখচিত্র সবসময় তরঙ্গের মতো হয়। কখনো কখনো ওটা সাইন অপেক্ষকের মতো হতে পারে, যেখানে প্রবাহ মাত্রা সময়ের সাথে সাইন অপেক্ষকের মতো পরিবর্তিত হতে হয়। আবার কখনো বর্গাকার তরঙ্গরূপেও পরিবর্তিত হতে পারে, আবার কখনো ত্রিভুজাকার তরঙ্গরূপেও পরিবর্তিত হতে পারে। তো বিভিন্ন রকম তরঙ্গর রূপ অনুসারে আমাদের পরিবর্তিত প্রবাহ দেখতে পারি। এবার চলে আসি ডিসি আর এসির উৎস। তো ডিসির সাধারণ উৎস হচ্ছে রাসায়নিক তড়িৎ কোষ বা ব্যাটারি আর ডিসি ডায়নামো, এগুলো থেকে আমরা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ পেয়ে থাকি। আর এসির ক্ষেত্রে হচ্ছে এসি জেনারেটর। তো এসি জেনারেটর আমরা সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্রে, জলবিদ্যুৎ কেন্দ্রে পেয়ে থাকি, যেখানে উচ্চ পরিমাণ তড়িৎ শক্তি উৎপাদন করতে হয়। আর ডিসির ক্ষেত্রে আমরা উচ্চ পরিমাণ তড়িৎ শক্তি উৎপাদন করতে পারি না। এবার চলে আসি এসি জেনারেটরের গঠন। তো এসি জেনারেটরে কী হয়, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আয়তাকার কুণ্ডলী সুষমভাবে ঘুরতে থাকে এবং ওর দুই প্রান্তে একটা করে স্লিপ রিং যুক্ত থাকে, এবং ওই স্লিপ রিংয়ের সাথে কার্বন ব্রাশ দিয়ে বহির্বর্তনীতে একটা রোধ যুক্ত করে রাখি, এবং ওই বহির্বর্তনীতে সময়ের সাথে সাথে দেখব যে তড়িৎ প্রবাহের অভিমুখটা আছে ওটা পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে। তো এখানে বাইরে যে তড়িৎ প্রবাহ দেখা যায় সেটা হচ্ছে সাইন কার্ভের মতো হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহটা আমরা সাইন অপেক্ষকের মতো আমরা দেখব পরিবর্তিত হতে থাকে পর্যায়ক্রমে।
তো এর ক্ষেত্রে ধরে নিই টি হচ্ছে ওর পর্যায়কাল, অর্থাৎ একটা পূর্ণ ঘূর্ণন দিতে, এই আয়তকার কুণ্ডলীকে একটা পূর্ণ ঘূর্ণন দিতে যে সময়ের কালটা লাগে সেটা হচ্ছে টি, ক্যাপিটাল টি। এবার ধরে নিই প্রথমে এই আয়তকার কুণ্ডলী এই সুষম চুম্বক ক্ষেত্রের সাথে আনুভূমিক হয়ে আছে, তো সেই মুহূর্তে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহের মান 0 হয়, বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ ঘটে না। এবার যখন সময় T/4 হয়ে যায় তখন এই আয়তকার কুণ্ডলী দেখব আমরা সুষম চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে, তো সে সময় তড়িৎ প্রবাহের মানটা সর্বাধিক হয়, শীর্ষে পৌঁছে যায়, অর্থাৎ আমাদের সাইন যে কার্ভটা আছে তার শীর্ষে পৌঁছে যায় যখন এই কুণ্ডলীটা আয়তকার কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের সাথে উলম্বভাবে থাকে। এরপর যখন সিডি বাম পাশে চলে আসে আর এবি ডান পাশে চলে আসে তখন এটা আবার আনুভূমিক হয়ে যায়, তো সেই মুহূর্তে আবার বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ 0 হয়ে যায় এবং ওই একই ঘূর্ণনে যখন এটা উলম্ব হয়ে যায় তখন বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহের দিকটা ঋণাত্মক হয়ে যায়, অর্থাৎ বিপরীত হয়ে যায়। তো প্রথম অর্ধচক্রে তড়িৎ প্রবাহের দিকটা ছিল ধনাত্মক, দ্বিতীয় অর্ধচক্রে তড়িৎ প্রবাহের দিকটা হয় ঋণাত্মক, অর্থাৎ বিপরীত দিকে। তো এই ধরনের গ্রাফ আমরা এসি জেনারেটরের ক্ষেত্রে দেখতে পাই, তো ওটা আমাদের সাইন গ্রাফ হয়, সহজ কথায় সাইন গ্রাফ। এবার এই সাইন গ্রাফ থেকে আমরা কি করে ভোল্টেজ আর তড়িৎ প্রবাহকে সাইনের অপেক্ষক হিসেবে প্রকাশ করি সেটা দেখব। এবার চলে আসি যে এসি জেনারেটরের ক্ষেত্রে যে ভোল্টেজ আর তড়িৎ প্রবাহের মানের গাণিতিক রূপটা কেমন হয়। ধরি একটা আয়তকার কুণ্ডলী বি সুষম চুম্বক ক্ষেত্রে ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান, আর আয়তকার কুণ্ডলীর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, আর মোট পাক সংখ্যা কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এ। এবার যখন সময় 0 অর্থাৎ t=0 তখন ওই আয়তকার কুণ্ডলী ধরে নিই চুম্বক ক্ষেত্রের সাথে আলফা কোণ করে আছে, আর এই আলফা কোণটা হচ্ছে ওই আয়তকার কুণ্ডলীর উলম্বের সাথে চুম্বক ক্ষেত্রের কোণ। তো আলফাটা এখানে হচ্ছে প্রারম্ভিক দশা, অর্থাৎ t=0-তে আয়তকার কুণ্ডলী এই অবস্থানে রয়েছে। তো এই ক্ষেত্রে যে টোটাল চুম্বক ফ্লাক্সটা হবে ধরে নিই φ0, তো চুম্বক ফ্লাক্সের মানটা কত হবে আমরা তড়িৎ গতিবিদ্যা থেকে এটা পেয়ে থাকি বি ডট এ চুম্বক ক্ষেত্র ভেক্টর ডট ক্ষেত্রফল ভেক্টর, তো এখানে ডটের মানটা cos থিটা হয়, তো এখানে থিটাটা হবে আলফা, তো বি এ cos আলফা, এটা আমরা পেয়ে গেলাম φ0-এর মান। এবার কুণ্ডলীটা যদি আয়তকার কুণ্ডলীটা যদি ওমেগা কৌণিক বেগে এই প্রারম্ভিক অবস্থান থেকে ঘুরতে শুরু করে, তো টি সময় পর ওর অবস্থান কোথায় হবে ধরি এখানে, তো টি সময় পর ওর অবস্থান হবে এইখানে, টি সময় পর এখানে অবস্থান হবে। তাহলে এই যে অতিরিক্ত কোণ গেল সেই অতিরিক্ত কোণের মানটা কত হবে ওমেগা টি, আর এই পুরো কোণটা আমার কত হবে থিটা, ধরে নিই থিটা, তো থিটা সমান আমি লিখতে পারি ওমেগা টি প্লাস আলফা, বুঝা গেল। তো টি সময়ের পর কুণ্ডলীর অবস্থানটা হবে থিটায়, অর্থাৎ থিটা পজিশনে ওর অবস্থান হবে। তো এই ক্ষেত্রে যে চুম্বক ফ্লাক্স হবে তার মানটা একই সূত্র থেকে বের করতে পারি বি ডট এ, তো এই ক্ষেত্রে থিটার মানটা হবে ওমেগা টি প্লাস আলফা, তো বি এ কস ওমেগা টি প্লাস আলফা, এটা হচ্ছে ফ্লাক্সের মান। এবার এই আয়তকার কুণ্ডলীর মধ্যে দিয়ে সবসময় যে চুম্বক ফ্লাক্সের মানটা হবে পরিবর্তন হতে থাকবে, আর এই পরিবর্তনের জন্যই আমরা জানি বহির্বর্তনীতে একটা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে। তো আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কী হয় আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে পেয়ে থাকি। তো আবিষ্ট তড়িৎচালক বলের মানটা হবে যেটাকে আমরা ই বলি, ই ইকুয়াল টু হবে মাইনাস d∅/dt,
তো এখানে আমরা ডিডিটি করছি, তাহলে আসবে ডিডিটি অফ বিএ কস ওমেগা টি প্লাস আলফা। তাহলে আমরা ডিডি করে দেখছি কত পাবো, দেখব বিএ ওমেগা সাইন ওমেগা টি প্লাস আলফা পাবো। তো এই সম্পর্কটা পাবো, এটা হচ্ছে ই এর মান, অর্থাৎ আবিষ্কৃত তড়িৎচালক বল। এবার মোট কুণ্ডলী কত আছে, এন সংখ্যক আছে, তাহলে এই তড়িৎচালক বলের মোট মানটা কত হবে, ই ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে এন গুণ হয়ে যাবে এন কুণ্ডলীর জন্য। তো বি এ ওমেগা এন সাইন ওমেগা টি প্লাস আলফা, বুঝা গেল। তো এটা হচ্ছে আবিষ্ট মোট তড়িৎচালক বলের মানটা বইয়ের বর্তনীতে। এবার যে প্রবাহ মাত্রার মানটা কী পাবো, এটা গেল তড়িৎচালক বলের মানটা, যেটা আমরা সাইন অপেক্ষক দিয়ে পেয়ে গেছি। আর যে তড়িৎ প্রবাহটা বই বর্তনীতে যে তড়িৎ প্রবাহটা পাবো সেটা কী হবে, আই ইকুয়াল টু ই বাই আর, ওহমের সূত্র অনুসারে ই বাই আর। তো ই এর মানটা কত, বি এ ওমেগা এন সাইন ওমেগা টি প্লাস আলফা বাই আর। তো এবার এই সাইন অপেক্ষক বাদে এই যে বাকি যে রাশিটা পড়ে আছে এর যে এককটা হবে সেটাও তড়িৎচালক বলের একক, অর্থাৎ এই রাশিটাও এক ধরনের তড়িৎচালক বল। তো এই তড়িৎচালক বলটাকে আমরা কী লিখি, ই নট। তো ই নটটা হচ্ছে বইয়ের বর্তনীতে যে শীর্ষ ভোল্টেজ হবে, অর্থাৎ তড়িৎচালক বলের যে শীর্ষ মান বা সর্বাধিক মানটা হবে সেটা হচ্ছে ই নট, যেটা ইকুয়াল টু হচ্ছে বি এ এন ওমেগা ওর সাথে সমান। আর এখানেও একই রকম, আয়ের ক্ষেত্রেও এই সাইন অপেক্ষকটা বাদে বাকি যে রাশিটা পড়ে আছে এই রাশিটার এককটাও একটা তড়িৎ প্রবাহ হবে। আর এই তড়িৎ প্রবাহকে আমরা আই নট লিখি, আই নট দিয়ে প্রকাশ করি। তাহলে এই আই নটটা হচ্ছে বহির্বর্তনী যে তড়িৎ প্রবাহ হবে তার শীর্ষক প্রবাহ মাত্রা বা সর্বাধিক প্রবাহ মাত্রার মানটা, বোঝা গেল। ই নট আর আই নট কী করে আসে, তাহলে দুটোই আমাদের সাইন অপেক্ষক পেয়েছি। তাহলে বহির্বর্তনীতে আমরা যে গ্রাফটা দেখতে পাই ভোল্টেজ আর তড়িৎ প্রবাহের গ্রাফ, সেটা হবে এরকম। যদি আমরা আলফাকে 0 ধরে নিই তাহলে ভি আর আয়ের যে গ্রাফটা পাবো বহির্বর্তনীতে সময়ের সাথে সেটা একই রকম পাবো, অর্থাৎ দুজনের মধ্যে দশা একই হবে। তো এটা হচ্ছে ই নট, এটা হচ্ছে আই নট, বোঝা গেল। তো দুটোই হচ্ছে সাইন অপেক্ষকের মতো পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। এটা গেল আমার এসি জেনারেটরের ক্ষেত্রে কি করে ওর তড়িৎচালক বল আর প্রবাহমাত্রার গাণিতিক রূপটা কীভাবে আমরা লিখতে পারি। তো ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা, আর তড়িৎচালক বলের ক্ষেত্রে ই ইকুয়াল টু হচ্ছে ই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা, এভাবে লিখতে পারি, বোঝা গেল। এবার চলে আসি পরিবর্তিত প্রবাহের ক্ষেত্রে আমরা ভোল্টেজ আর প্রবাহের শীর্ষ মান ছাড়াও গড় মান আর আরএমএস মান ব্যবহার করে থাকি। তো এই গড় মান আর আরএমএস মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখে নিই। তো প্রথমে দেখি গড় মান। যখন আমরা জানি ভি আর আই অর্থাৎ ভোল্টেজ আর প্রবাহ মাত্রাকে দুটোকেই আমরা সময় সাপেক্ষে ওর লেখচিত্র বানাতে পারি, অর্থাৎ ভি এবং আই দুটো হচ্ছে সময়ের অপেক্ষক। তো
তো এই সময়ের অপেক্ষক হওয়ার জন্য আমরা এর গড় মানও অঙ্ক দিয়ে বের করতে পারি। তো এর ক্ষেত্রে যে গড় মানের সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to t vdt বাই ইন্টিগ্রেশন অফ 0 to t dt। তো এর ক্ষেত্রে সময়ের ফাংশনের ক্ষেত্রে গড় মানটা আমরা এইভাবে বের করে থাকি, বুঝা গেল? সেরকমই আই বারের মান হবে ইন্টিগ্রেশন অফ 0 to t i dt বা ইন্টিগ্রেশন অফ 0 to t dt। তো এটা হবে ভি বার আর আই বারের গড় মান নির্ণয় করার সূত্র। এবার এই যে টিটা আছে লিমিটে, এই টি এর মানটা আমরা আমাদের মতো করে চুজ করতে পারি যে কতটা আমরা লিমিট নিব। তো সাধারণত আমরা লিমিটটা নিই 0 to ক্যাপিটাল টি, অর্থাৎ 0 থেকে পর্যায়কাল পর্যন্ত পূর্ণ পর্যায়কাল, বা মাঝে মধ্যে t/2 0 থেকে অর্ধ পর্যায়কাল। তো এরকম দুটো পর্যায়কাল আমরা সাধারণত গড় মানের ক্ষেত্রে ব্যবহার করি। তো প্রথমে দেখে নিই পূর্ণ পর্যায়কাল। যখন আমরা টি নিব, এই লিমিটটা টি নিব, তখন পূর্ণ পর্যায়কালের ক্ষেত্রে ভি বারের মানটা কত আসে এখানে বসিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ 0 to t vdt বাই ইন্টিগ্রেশন অফ 0 to t dt। তো ভিটা আমরা এখানে নেব ধরছি সাইন অপেক্ষক, ভি এখানে সাইন অপেক্ষকের মতো পরিবর্তিত হচ্ছে। তো ফাংশনের যদি সাইনের হয় তা সেক্ষেত্রে ভি বারের মানটা কত আসছে, তাহলে বসিয়ে দিচ্ছি 0 to t ভি নট সাইন ওমেগা টি ডিটি আর নিচে 0 to t ডিটি। বুঝা গেল? তাহলে ইন্ডিকেট করছি, তো এখানে আসবে ভি নট বাই ওমেগা মাইনাস কস ওমেগা টি টি টু 0 বা এখানে আসবে টি। বুঝা গেল? এবার ওমেগা টি, ওমেগা ক্যাপিটাল টি মানে হবে 2π। এটা আমরা জানি পূর্ণ পর্যায়কাল মানে হচ্ছে 2π। তো এখানে যদি বসায় তো cos 2π মান কত হয়, পজিটিভ 1। তো এখানে আসবে -1 প্লাস cos 0 মান হচ্ছে +1, তো ওটা +1 চলে আসবে বাই টি বাই টি। তো -1 +1 কেটে 0 হয়ে যাবে। তাহলে পূর্ণ পর্যায়কালের ক্ষেত্রে ভি বার 0 হবে, তাহলে আই বারও 0 হবে। একই রকমভাবে পূর্ণ পর্যায়কালের জন্য আই বারও 0 হবে, শুধু ওখানে ভি নটের জায়গায় আই নট লিখতে হবে। তো 0 কেন হচ্ছে, তো আমরা যদি সাইন কার্ভটা দেখি এক্ষেত্রে 0 to t এর মধ্যে, ক্যাপিটাল টি এর মধ্যে পূর্ণ পর্যায়কালের ক্ষেত্রে, তো দেখব এর অর্ধ পর্যায়কালের জন্য ভি এর মান ধনাত্মক, আবার অপর অর্ধ পর্যায়কালের জন্য ভি এর মান ঋণাত্মক। তাহলে এর যে টোটাল আমি যোগ করি তাহলে পাবো কি 0, যেটা স্বাভাবিক। তো ইন্টিগ্রেট করলে আমার 0 আসার কথা। এবার যদি আমি অর্ধ পর্যায়কাল নিই তখন শুধুমাত্র ধনাত্মক পার্ট আমি নিব, তখন ঋণাত্মক পার্ট আসবে না। তো এই ক্ষেত্রে তখন দেখব ভি বারের মানটা কত হয়। তো অর্ধ পর্যায়কালের জন্য দেখি ভি বারের মান কত হয়। অর্ধ পর্যায়কাল t/2 এর জন্য ভি বার, তো এখানে হবে 0 to t/2 ভি নট সাইন ওমেগা টি ডিটি বাই 0 to t/2 ডিটি। বুঝা গেল? আর আমরা জানি ওমেগা ক্যাপিটাল টি মানে হচ্ছে 2π। বুঝা গেল? তাহলে ওমেগা t/2 সমান হবে পাই। ব্যাস, তো এখানে বসিয়ে দিচ্ছি। এবার এখানে আসবে ভি নট বাই ওমেগা মাইনাস কস ওমেগা টি t/2 to 0
আর নিচে আসবে t/2। তো একে একটু সিম্পলিফাই করে নিই, 2v0/ωt, আর এখানে আসবে মাইনাস cos ωt/2 প্লাস cos 0। তো ωt/2 মানে হচ্ছে পাই, আর cos পাইয়ের মান হচ্ছে -1। এখানে আমি লিখে দিচ্ছি পাই, ωt/2 মানে হচ্ছে পাই, এখানে চলে আসবে +1, আর cos 0 মানও +1। তো +1 + +1 হয়ে গেল আমার 2v0/π। বোঝা গেল? তো v/এর মান আসছে আমার 2v0/π। তো এই যে 2/π-এর মানটা আমরা দেখব ভগ্নাংশ কত আছে। v/এর সমান হচ্ছে 0.637 × v0। তো এটা হচ্ছে গড় মানের সম্পর্কটা। v/এর সমান হচ্ছে 0.637 × v0। তো আয়ের ক্ষেত্রে আমরা পেয়ে যাবো একই সম্পর্কটা, 0.637 I0। বোঝা গেল? তো অর্ধ পর্যায়কালের ক্ষেত্রে যে v/এর মান হচ্ছে গড় মানটা 0 হয় না, সেটা হয় 2v0/π। বোঝা গেল? তো এখানে গড় মানের খুব গুরুত্ব আছে অর্ধ পর্যায়কালের জন্য। তো এরকমভাবে আমরা আরএমএসও বের করতে পারবো। তো আরএমএসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কীভাবে বের করতে হয়। তো আজকের জন্য এতটাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো আর বেশি করে শেয়ার করো, আর আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।